আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে গাজীর ঘোড়া অধ্যায়ের ষষ্ঠ পর্ব। ছপ ছপ আওয়াজ তুলে সিসিলির মেসিনা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে 12টি জাহাজ। এরা এসেছে কাফফা থেকে। ক্রিমিয়ান উপদ্বীপের জেনোইস বন্দর কাফফা মঙ্গলরা দখল করে নিয়েছে। সেখানকার যেসব জেনোইস নাবিক পালাতে পেরেছে এই জাহাজে মূলত তারাই আসছে। বন্দরে উৎসুক হয়ে অপেক্ষা করছে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। চিঠি ও অন্যান্য বণিকদের মারফত অনেকেই জেনেছে তাদের প্রিয়জনেরা আসছে। অবশেষে জাহাজগুলো বন্দরে ভিড়ল। অভ্যর্থনা জানাতে যারা এসেছিল তারা অবাক হয়ে দেখল জাহাজের ডেক থেকে নামছে কিছু জ্যান্ত লাশ। এদের বেশিরভাগের গায়ে কালো বড় বড় ফোঁড়া। বগলের ফোঁড়াগুলো আকারে আস্ত এক একটা আপেলের সমান, কারো কুচকিতে ডিমের সমান বড় এক একটা ফোঁড়া। সারা গায়ে এখানে ওখানে দগদগে ঘা থেকে ঝরে পড়ছে রক্ত আর পুঁজ। অনেকেরই গায়ে ভীষণ জ্বর, সেই সাথে একটু পর পর ভীষণভাবে হাঁচি কাশি হচ্ছে। চোখ কোটরাগত, সাদা অংশ টকটকে লাল, কারো কারো মুখের মাংস পচে খসে যাচ্ছে, কারো সারা শরীর থেকে আসছে পচা মাংসের বীভৎস গন্ধ। জ্যান্ত লাশদের কেউ অভ্যর্থনা জানায় না। নাবিকদের দেখতে যারা এসেছিল বেশিরভাগই ভয়ে পালিয়ে গেল। কেবল অল্প কিছু নাবিকই ফিরে যেতে পারল নিজেদের বাড়িতে। বাকিদের কেউ গ্রহণ করল না। বন্দর থেকে তাদের শহরে প্রবেশ করতে দেয়া হলো না। জাহাজেও আর থাকা যাচ্ছিল না, কারণ জাহাজে ছিল প্রচুর পচা গলা লাশ। সেগুলো তাদের মতো জ্যান্ত নয়, মৃত। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে করে কাঁদছিল জাহাজে পড়ে থাকা নাবিকেরা। দয়া পরবশ হয়ে মাঝে মাঝে কেউ কেউ ছুঁড়ে দিচ্ছিল সামান্য কিছু খাবার। পরদিন বিকেলে নোটিশ এলো, কাফফা থেকে আসা 12টি জাহাজকে অবিলম্বে মেসিনা ছেড়ে চলে যেতে হবে। 2500 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে আসা হতভাগ্য নাবিকদের আর বাড়িতে ঢোকা হলো না। গায়ে দগদগে ঘা, জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে তারা দাঁড় বাইতে শুরু করলো। দুদিনের মাথায় তারা দলে দলে মরতে লাগলো গভীর সাগরে। সাগরের বুকে লাশেদের নিয়ে ভেসে চলল তাদের ভুতুড়ে জাহাজ। মেসিনার মানুষ তখনও কল্পনাও করতে পারেনি এই 12টি জাহাজ শুধু নাবিকদেরই বয়ে আনেনি, এরা বয়ে নিয়ে এসেছে ইউরোপের মরণ, কালো মরণ। কয়েক সপ্তাহের মধ্যেই সিসিলি আর নেপলসে মানুষের মাঝে ব্যাপকভাবে এক অদ্ভুত জ্বর ছড়িয়ে পড়তে লাগলো। এই জ্বর হওয়ার কয়েক ঘন্টার ভেতর গায়ে ফুসকুড়ি ওঠে। সেগুলো সময়ের সাথে সাথে বড় হয়ে 2 থেকে 3 দিনের মাথায় পরিণত হয় দগদগে ঘায়ে। রোগীদের বেশিরভাগেরই বগলে বা কুচকিতে ডিম বা আপেলের সমান বড় বড় ফোঁড়া দেখা দেয়। হাতে ও পায়ের তালুতে কালো ঘা হয়, সেই সাথে হয় প্রচণ্ড শ্বাসকষ্ট। রোগীরা আক্রান্ত হবার 2 থেকে 5 দিনের ভেতর মারা যেতে লাগলো। রোগ ঠেকানোর জন্য শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। প্রতিনিয়ত বাড়তে থাকলো মৃতের সংখ্যা। শীতের শেষে এই রোগ ছড়িয়ে পড়ল ফ্লোরেন্স, মিলান, জেনোয়া, ভেনিস আর রোমে। কোনো বাড়িতে একজনের এই কালব্যাধি হলে কয়েকদিনের মধ্যেই বাড়ির সবাই তাতে আক্রান্ত হয়ে পড়ছিল। এমনও হতো রোগে আক্রান্ত হবার পর যে জ্বর নিয়ে ঘুমিয়ে পড়ছিল তার ঘুম আর কোনোদিন ভাঙেনি। রোগী দেখতে এসে রোগীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল ডাক্তার। কনফেশন নিতে এসে রোগাক্রান্ত হয়ে গির্জায় ফেরার আগেই লাশে পরিণত হচ্ছিল যাজক। মৃত্যুর এই ঢল দিনকে দিন বাড়তেই লাগলো। ইতালিয়ান শহরগুলোর সব কবরস্থানের কবর দেওয়ার জায়গা কিছুদিনের ভেতর শেষ হয়ে গেল। শুরু হলো গণকবর খোঁড়া। এক একটা গণকবরে 30, 40, 50 এমনকি 100 থেকে 200 পর্যন্ত লাশ পুঁতে ফেলতে লাগলো নগরবাসী। এত লাশ ঢাকতে যে পরিমাণ মাটি প্রয়োজন ছিল তা অনেক সময়ই পাওয়া যাচ্ছিল না। শহরের কুকুরদের জিভ লক লক করে উঠল মরা মানুষের মাংসের গন্ধে। সামান্য মাটি দিয়ে চাপা দেওয়া লাশ নিয়ে ইতালির রাস্তায় মহাভোজে নামলো বেওয়ারিশ কুকুরের দল। মরা খেকোর দল আত্মীয় স্বজনের চোখের সামনেই ছিঁড়ে খুঁড়ে লাশ খাচ্ছিল। কিন্তু
কাল ব্যাধির ভয়ে সেই লাশ ছোঁয়ার সাহস কারো হচ্ছিল না। মধ্যযুগে ইতালি ছিল বণিকদের দেশ। পুরো পৃথিবীতে সমুদ্রপথে যে বাণিজ্য চলত তার নেতৃত্ব দিত পূর্বে আরব আর পশ্চিমে ইতালিয়ানরা। ইউরোপের প্রতিটি বড় শহরের ইতালির সাথে যোগাযোগ ছিল, তাই সেখান থেকে দাবানলের মতো ছড়াতে লাগলো কালো মরণ। এই রোগের আসল নাম প্লেগ। ফ্রান্সে প্রথম আক্রান্ত হলো বন্দর নগরী মার্সেই। সেখান থেকে রোগ ছড়িয়ে পড়ল মন্টেপিলার, লিওন আর বর্দক্সে, তারপর তুলুজ আর প্যারিসে। স্পেনে প্লেগ রোগ পৌঁছালো 1348 সালের গ্রীষ্মের মাঝামাঝি। প্রথমে ভ্যালেন্সিয়া, তারপর সেভিল হয়ে মাদ্রিদ আর কর্দোবায়। 1348 সালের শরতে আল্পস পর্বত পেরিয়ে সুইজারল্যান্ডে হানা দিল প্লেগ। রোন নদী হয়ে উত্তরে ঢুকল এভিগননে, সেখান থেকে স্টারবার্গ, তারপর রাইনের দেশ জার্মান ভূমিতে। হামবুর্গ, কোলোন, ব্রেমেন, ডর্টমুন্ডে রাতারাতি ঝাঁকে ঝাঁকে মানুষ মরতে শুরু করলো। প্লেগ ছাড় দিচ্ছিল না কাউকেই। নারী পুরুষ, আবাল বৃদ্ধ, সাহসী ভীরু, দুর্বল শক্তিমান, গরিব প্রজা বা রাজপরিবারের সদস্য, চোর থেকে শুরু করে ধর্মীয় নেতা, কেউই বাদ যাচ্ছিল না প্লেগের করাল গ্রাস থেকে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে কারো জ্বর হলেই সে নিশ্চিতভাবে ধরে নিচ্ছিল যে সে মারা যাবে। তাকে পরিবার থেকে আলাদা করে রেখে আসা হতো কোনো ঝুপড়িতে। সেখানে সে নিঃসঙ্গ অবস্থায় একাকী মারা যেত। মরার আগে দেখত কিভাবে একটু একটু করে পচে খসে যাচ্ছে নিজের দেহটা। মানুষ ছাড়াও শুয়োর, গরু আর ভেড়াদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এই ব্যাধি। 1348 সালের শেষে ইউরোপে ভেড়ার পরিমাণ এত কমে গেল যে শীতের পোশাক বোনার জন্য ভেড়া পাওয়া যাচ্ছিল না। খেতে ফসলের চাষ করার মতো চাষি পাওয়া যাচ্ছিল না। শিল্প কারখানায় কাজ করার মতো কোনো শ্রমিক পাওয়া যাচ্ছিল না। গির্জার পাদ্রীরা মনে করল ঈশ্বরের অভিশাপ নেমে এসেছে পৃথিবীতে। কবি পেত্রাকের ভাই গেরহার্দো, যে ফ্রান্সিকান আশ্রমের সদস্য ছিলেন, সেখানকার 140 জন পাদ্রীর মধ্যে তিনি ছাড়া আর কেউই বাঁচলেন না। জন ফ্লিন নামের আরেকজন পাদ্রী মৃত্যুর আগে এক টুকরো পার্চমেন্টে লিখে গেলেন, পৃথিবীতে আদম সন্তানদের সময় শেষ হয়ে এসেছে। এই ভয়াবহ কালো মরণের হাত থেকে যদি কোনো আদম সন্তান শেষ পর্যন্ত বেঁচে যায়, আমার এই পার্চমেন্ট সে যেন যত্ন করে রাখে। ঈশ্বরের শাস্তির চরম দৃষ্টান্তকে তারা যেন মনে রাখে। 1349 সাল মার্চের শেষ নাগাদ নরওয়ের বার্গের বন্দরে একটা ফ্রেঞ্চ পতাকাবাহী জাহাজ দেখা গেল। জাহাজের ডেকে স্তূপ করে রাখা আছে প্রচুর ভেড়ার লোম। পুরো ইউরোপে তখন লোমের আকাল। অদ্ভুত ব্যাপার ছিল, জাহাজের ডেকে কোনো খালাসি, নাবিক বা সারেংকে দেখা যাচ্ছিল না। জাহাজ বন্দরে ভিড়তেই দলে দলে লোকেরা জাহাজে উঠল লোমের লোভে। লোম নিয়ে টানা হ্যাচড়া করতে গিয়ে তারা এমন কিছু দেখল যা তারা আগে কখনো দেখেনি। জাহাজ ভরা ছিল দুপাটি দাঁত বের করে থাকা মানুষের কঙ্কাল আর বিভৎস পচা গলা লাশ। কিছু কঙ্কাল চেয়ারে বসেছিল, ওই অবস্থাতেই মারা গেছে। কিছু কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে ছিল জাহাজের মাস্তুল টানা দড়ির সাথে। ভয়ে চিৎকার করতে করতে মানুষ জাহাজ ফেলে পালিয়ে গেল। এর 3 দিনের মাথায় নরওয়েতে প্লেগ ছড়িয়ে পড়ল। এই ভুতুড়ে জাহাজে করে বাল্টিক সাগর পাড়ি দিয়ে প্লেগ তার কালো ডানা মেলে দিল নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর পোল্যান্ডে। ফ্রেঞ্চ আর জার্মানদের কাছ থেকে 1349 সালের বসন্তে প্লেগ সংক্রমিত হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া আর ইংল্যান্ডে। সেখানে এত দ্রুত এই মরণ ব্যাধি ছড়িয়ে পড়ল যে অনেকেই প্লেগের ভয়ে নিজের শহর থেকে পরিবার নিয়ে পালিয়ে অন্য শহরে গিয়ে দেখল সেখানে তার আগেই প্লেগের মহামারী পৌঁছে গেছে। এমন কিছু পরিবারের কথা জানা যায়, নিজ ঘরবাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে গিয়ে দেখে সেখানে শুধু পচা গলা লাশ পড়ে আছে। 1350 সাল নাগাদ এই বিপর্যয় তার চরমতম রূপ ধারণ করে। প্যারিসে প্রতিদিন গড়ে 800 মানুষ মরছিল, পিসায় মরছিল গড়ে 500 করে। ভিয়েনায়
দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 600। বোরদক্সে রোজ 400 করে মানুষ মারা যাচ্ছিল। এত মানুষকে সৎকার করার জন্য পাদ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, কারণ পাদ্রিরাও সমানে মরছিল। বাধ্য হয়ে পোপ পাপাল বুল জারি করে বললেন, মৃত্যুর পূর্বে কোনো পাদ্রির কাছে কনফেশন না করে যে কোনো সাধারণ পুরুষের কাছে বা কোনো নারীর কাছে করলেও চলবে। কিন্তু গোটা পৃথিবী যেখানে জীবন বাঁচাতে দিশেহারা, সেখানে কে কার কনফেশন নেয়? ভিয়েনার প্রতি 2 জনে 1 জন, ফ্লোরেন্সে আর জেনোয়ায় প্রতি 5 জনে 4 জন, ভেনিস, হামবুর্গ আর ব্রেমেনের প্রতি 3 জনে 2 জন, এভিগননের প্রতি 6 জনে 5 জন মানুষ প্লেগে মারা গেল। প্লেগকে ঈশ্বরের অভিশাপ রূপে আখ্যা দিয়ে পোপ মানুষকে ধর্মের পথে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু দেখা গেল পোপের আহ্বানে ঈশ্বর কোনো প্রকার সাড়াই দিচ্ছেন না। ফলে পোপের উপর থেকে মানুষের বিশ্বাস ব্যাপকভাবে হ্রাস পেল। প্লেগ ঠেকাতে গির্জার ভয়াবহ ব্যর্থতা চতুর্দশ শতকের ইতালিতে এক নতুন মতবাদের উত্থানে সহায়তা করে। পরবর্তী সময়ে যা রেনেসাঁ ও আধুনিক ইউরোপিয়ান সভ্যতার এক স্তম্ভরূপে আবির্ভূত হয়েছিল। এর নাম হিউম্যানিজম বা মানবতাবাদ। আল্লাহু আকবার।